দাক্ষিণাত্যের দুর্ভেদ্য দেয়ালে কি তবে ফাটল ধরালেন রাহুল গান্ধী? চেন্নাইয়ের মঞ্চে সুপারস্টার বিজয়ের পাশে রাহুলের উপস্থিতি কি কেবলই সৌজন্য, নাকি 2029-এর আগে মোদী শাহের হাতে সাপোর্ট সিস্টেম কেড়ে নেওয়ার চূড়ান্ত ব্লুপ্রিন্ট? একদিকে খোদ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীকে দিল্লির টোপ দিচ্ছেন নরেন্দ্র মোদী, আর অন্যদিকে নিঃশব্দে অন্ধ্র ভবনে দাবার চাল সাজাচ্ছেন রাহুল। লক্ষ্য একটাই, চন্দ্রবাবু নাইডু। তামিলনাড়ু দিয়ে যে ঝড় শুরু করলেন রাহুল, তা যদি অমরাবতী হয়ে 2027-এর উত্তরপ্রদেশ বিধানসভায় আছড়ে পড়ে, তবে কি মোদী যুগের সূর্যাস্তের শুরু হবে? আজকের ভিডিওতে আমরা ব্যবচ্ছেদ করব দাক্ষিণাত্যে সেই গোপন রাজনৈতিক সমীকরণ, যা বদলে দিতে পারে ভারতের মানচিত্র। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। এসআইআর পর্ব থেকে শুরু করে অবশেষে বাংলার জন্য নির্বাচন কমিশনের প্রধান অবজারভার সুব্রত গুপ্তের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা পদে যোগদান, সবটা কেমন যেন নিখুঁত এক কোরিওগ্রাফের মতন, তাই না? এরপরেও আর কোনো বিতর্ক থাকে যে জ্ঞানেশ কুমার কার হয়ে ধুন্ধুমার ব্যাটিং করছেন? যাক সে কথা, মোদী শাহ জুটি বাংলা হয়তো জিতে নিয়েছেন, কিন্তু দাক্ষিণাত্যের মানচিত্রটা একবার দেখুন। সেখানে বিজেপির অবস্থান ন যজৌ ন তস্থৌ। পুরো সিস্টেম আর সবটুকু শক্তি বিনিয়োগের পরেও ফলাফল কি? তামিলনাড়ুতে বিজেপি পেল মোটে একটা সিট, আর কেরালায় 3। তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ বা কর্ণাটক বিজেপি সেখানে স্রেফ টিকে থাকার লড়াই করছে। অন্যদিকে রাহুল গান্ধী আর মল্লিকার্জুন খার্গের গেম প্ল্যানটা বুঝুন। তেলেঙ্গানা কংগ্রেসের হাতে, কর্ণাটক কংগ্রেসের, কেরালায় কংগ্রেস পেয়েছে বিপুল জনসমর্থন, আর তামিলনাড়ুতে জোট রাজনীতির মাস্টার স্ট্রোকে তারা মসনদে। দক্ষিণ ভারত যেন গেরুয়া শিবিরের জন্য এক দুর্ভেদ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতির সবচেয়ে বড় ভিকটিম কে জানেন? তথাকথিত কিংমেকার চন্দ্রবাবু নাইডু, যাকে বগলের লাঠির মতন ব্যবহার করে মোদীজি সরকার চালাচ্ছেন। ওদিকে নীতিশ কুমারকে তো বিজেপি এক প্রকার রাজনৈতিক গুদামেই পাঠিয়ে দিয়েছে, তার অস্তিত্বই এখন ফিকে। কিন্তু চন্দ্রবাবু একা নন, তার দুশ্চিন্তা অন্য জায়গায়। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের পর পুত্রহারা ধৃতরাষ্ট্রকে ভীমকে আলিঙ্গন করতে চেয়েছিলেন। আলিঙ্গন আসলে নাটক। ধৃতরাষ্ট্রের উদ্দেশ্য ছিল ভীমকে বুকের মধ্যে পিষে মারা। কৃষ্ণ সেটা বুঝতে পেরে অন্ধ্র ধৃতরাষ্ট্রের সামনে লোহার ভীম এগিয়ে দেন। দুর্যোধন দুঃশাসনকে হত্যার রাগে ধৃতরাষ্ট্র সেই লোহার ভীমই গড়িয়ে দিয়েছিলেন। মোদী জামানার বিজেপির সঙ্গে জোট করলে পরিণাম কি হয় সেটা বোঝাতে গত লোকসভা ভোটে তামিলনাড়ুর এআইএডিএমকের নেতারা ধৃতরাষ্ট্রের আলিঙ্গন শব্দটা ব্যবহার করেছিলেন। জয়ললিতার দলের নেতারা বলেছিলেন, বিজেপি প্রথমে কোনো রাজ্যে মাথা গলাবার জন্য সেখানকার আঞ্চলিক দলের সঙ্গে প্রথমে জোট করে, তারপরে সেই দলেরই রাজনৈতিক জমি দখল করে ফেলতে চায়, সেই ছোট দলকে তিমি মাছের মতন গিলে ফেলতে চায়। একবার বিজেপির সঙ্গে কোলাকুলি করে ফেললে আর মুক্তি নেই। তারপরে আপনি জোট ভেঙে বেরিয়ে গেলে বিজেপি আপনার দলেই ভাঙন ধরাবেই। অর্থ, ক্ষমতার লোভ বা ভয় দেখিয়ে আপনার দলের নেতাদের নিজের দিকে টেনে নেবে। এটা তো ফ্যাক্ট যে নরেন্দ্র মোদীর এমন একটা নিজস্ব ভোট ব্যাংক তৈরি হয়েছে, যারা সমস্ত কিছু ভুলে শুধুমাত্র মুসলিম বিদ্বেষকে ইন্ধন করেই ভোট পদ্মে বোতাম টেপেন। চন্দ্রবাবুর ভয়ের জায়গাটা সেইখানেই, জমি হারানোর। দক্ষিণ ভারতে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি বা ডিলিমিটেশন ইস্যু কোনোটাই এখনো পলিটিক্যালি প্রুভেন নয়। দক্ষিণের গ্রাউন্ড রিপোর্ট পরিষ্কার, হাওয়া এখন বিজেপি বিরোধী। উত্তর বনাম দক্ষিণের মধ্যে স্পষ্ট একটা মেরুকরণ তৈরি হয়েছে। নাইডু খুব ভালো করেই জানেন, বগলের লাঠি হয়ে মোদীকে এই রাজনৈতিক অক্সিজেন যোগাতে গিয়ে যেন আবার 2029 আস্তে আস্তে মোদী তাকেও ধৃতরাষ্ট্রের মতন আলিঙ্গন করতে চাইবেন কি না, এই আশঙ্কার আগুনের মধ্যেই গতকাল এক অদ্ভুত ছবি দেখা গেল চেন্নাইতে। সুপারস্টার জোসেফ বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠান, একেবারে ফিল্মি কায়দার সমস্ত আয়োজন, আর ঠিক সেখানেই পাশাপাশি বসে থাকতে দেখা গেল রাহুল গান্ধী আর বিজয়কে। রাজনীতির নতুন সমীকরণ কি তবে এখান থেকেই শুরু? চেন্নাইয়ের সেই শপথ অনুষ্ঠানে রাহুল গান্ধী আর সুপারস্টার বিজয়ের রসায়ন দেখে চন্দ্রবাবু নাইডুর কপালে চিন্তার ভাঁজ পড়বে, সেটাই তো স্বাভাবিক। কেন? কারণ বিজয়ের জনপ্রিয়তা শুধু তামিলনাড়ুতে সীমাবদ্ধ নয়, অন্ধ্রপ্রদেশের তেলেগু বেল্টেও তালাপতির বিশাল ফ্যান বেস। শোনা যাচ্ছে রাহুল গান্ধী এবার অন্ধ্রের কোনো বড় স্টারের সঙ্গে মিলে তামিলনাড়ুর মতন একই ফর্মুলা সেখানেও প্রয়োগ করতে যাচ্ছেন। অর্থাৎ
খোদ নাইডুর গড়ে বসেই কংগ্রেস নিঃশব্দে নাইডু বধ পরিকল্পনা সাজাচ্ছে। আসলে আবেগের চেয়েও এখন পরিসংখ্যানের চাপ নাইডুর উপর বেশি। দক্ষিণ ভারতের 5টি রাজ্য কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশ। কর্ণাটকের 224টি আসনের মধ্যে কংগ্রেসের দখলে 138টি, বিজেপি মাত্র 64টি। কেরালায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা 63, বিজেপি 3। তামিলনাড়ু আর অন্ধ্রেও চিত্রটা তথৈবচ। পুরো দক্ষিণ ভারত যদি এক পাল্লায় মাপা যায় তবে দেখবেন 5টি রাজ্যে কংগ্রেসের মোট বিধায়ক সংখ্যা 282 আর বিজেপির মাত্র 83। দাক্ষিণাত্যের 5টি রাজ্যের 4টিতেই কংগ্রেসের দাপট, আর বিজেপি কেবল অন্ধ্রপ্রদেশের নাইডুর হাত ধরে টিম করে চলছে। এই যে বিশাল মিসম্যাচ, এটা দেখে শুধু নাইডু নন, বিজেপিরও রক্তচাপ বাড়ছে। তাই অমিত শাহ যখন উত্তর এবং পূর্ব ভারত সামলাতে ব্যস্ত, মোদিজি তখন আবার দক্ষিণ জয়ের ঝান্ডা নিয়ে কর্ণাটকে নেমে পড়েছেন। সেখানে নিজের কর্মীদের সামনে তিনি কংগ্রেসের বিরুদ্ধে যে ভাষায় আক্রমণ শানালেন তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে ভিতরে ভিতরে তিনি কতটা দিশেহারা। শুধু দক্ষিণ ভারতের 5 রাজ্য বাদ দিলে গোটা দেশে এখন গেরুয়া পতাকা উড়ছে। তবু রাহুল গান্ধীকে নিয়ে মোদিজির টেনশন যেন কিছুতেই যাচ্ছে না। গতকাল চেন্নাইয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথে হাজির ছিলেন রাহুল গান্ধী। বিজয় রাহুলকে মাই ব্রাদার বলে সম্বোধন করেছেন। কংগ্রেস বিজয়ের সঙ্গে সমঝোতা করে আগামী লোকসভা নির্বাচনে তামিলনাড়ুতে ভালো ফলের আশা করছে। রাহুল যখন চেন্নাই বিজয়ের শপথ গ্রহণের উপস্থিত, ঠিক সেই সময় বেঙ্গালুরু থেকে কংগ্রেসকে আক্রমণ করে মোদি বলেন, কংগ্রেস পরজীবী দলে পরিণত হয়েছে। প্রথম সুযোগ পেলেই শরিকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। শুনুন মোদিজি কি বলেছেন। মোদিজি বলছেন, কংগ্রেসকে বিশ্বাস করবেন না, ওরা কখন কার পিঠে ছুরি মারবে কেউ জানে না। कांग्रेस को सिर्फ विश्वासघात करना आता है और अपने पार्टी के नेताओं को भी वादे करना और फिर पीठ में छुरा भोंकना। এই আক্রমণ কি কংগ্রেসের প্রতি নাকি রাহুল গান্ধীর প্রতি তার ব্যক্তিগত ঈর্ষা? আসলে সুপারস্টার বিজয়ের সঙ্গে রাহুলের সেই 14 বছরের পুরনো বন্ধুত্ব যখন সরকার গড়ার রূপ নিল, তখন মোদিজি নিজের বিরক্তি চাপা দিতে পারছেন। অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, এটা মোদিজির সাবেকীয় অস্ত্র। মোদিজি হার হজম করতে পারেন না, এটা পুরনো খবর, কিন্তু দাক্ষিণাত্যের এই পরিসংখ্যান তাকে কতটা বিচলিত করেছে সেটা তার হাল আমলের ভাষণগুলো শুনলেই বোঝা যায়। কিন্তু আসল নাটকটা জমলো গতকাল হায়দ্রাবাদে। সেখানে প্রধানমন্ত্রী সব সৌজন্যের মাথা খেয়ে তেলেঙ্গানার কংগ্রেসের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিকে সরাসরি ক্যামেরার সামনে টোপ দিলেন। রেবন্ত রেড্ডি রাহুল গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ। মোদিজি তাকে কি বলছেন শুনুন। मैं रेवंता जी से कहूंगा कि 10 साल के शासन में भारत सरकार ने जितना गुजरात को दिया वो मैं आपको देने को तैयार हूं। आप जहां पहुंचना चाहते हैं नहीं पहुंच पाएंगे और इसलिए अच्छा है कि मेरे से ही जोड़ो। রেবন্তকে একদম সরাসরি রাহুল গান্ধীর সঙ্গ ছাড়তে বলছেন। প্রধানমন্ত্রী পর্যায়ের কেউ যখন এভাবে ডিরেক্ট ডিল অফার করেন তখন বুঝতে হবে পায়ের তলার মাটি কতটা সরে গেছে। এখন প্রশ্ন হলো, মোদি যদি দক্ষিণ ভারতের হাওয়া দেখে এতই অস্থির হন, তবে নাইডুর কি অবস্থা? চন্দ্রবাবু নাইডু দক্ষিণের বড় খেলোয়াড়। নাইডু কিন্তু এখন শাখের করাত। বিজেপি যেভাবে দক্ষিণে জনসমর্থন হারাচ্ছে, নাইডুও বুঝতে পারছেন বিজেপিকে অক্সিজেন দেওয়া মানে নিজের পায়ে কুড়ুল মারা। এত সরকারি কলকবজা ব্যবহার করার পরেও তামিলনাড়ু আর কেরালার অধিকাংশ আসনে বিজেপির জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই যে দক্ষিণ ভারত জুড়ে একটা তীব্র মোদি বিরোধী সেন্টিমেন্ট তৈরি হচ্ছে, এটা কিন্তু নাইডুর জন্য অশনি সংকেত। মাঝ দরিয়ায় কি তবে নাইডু মোদির হাত ছেড়ে দেবেন, নাকি নিজের রাজনৈতিক অস্তিত্ব বাঁচাতে শেষ মুহূর্তে পাল্টি মারবেন? চন্দ্রবাবু নাইডুর এখন একটাই স্বপ্ন, 2029। তিনি চান ছেলে নারা লোকেশকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসাতে আর নিজে দিল্লির রাজনীতিতে দাপিয়ে বেড়াতে। কিন্তু স্বপ্ন আর বাস্তবের মাঝে এখন মস্ত বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছেন মোদিজি। নাইডুর ভয়টা খুব সাধারণ, তার সঙ্গে ধৃতরাষ্ট্রের আলিঙ্গন হবে না তো। উত্তর ভারতের রাজনীতিতে রামবিলাস পাসওয়ান বা অজিত সিংকে বলা হতো রাজনীতির হাওয়া মোড়ক। হাওয়া বুঝে তারা আগে ভাগে বাল্টি মারতেন। দক্ষিণ ভারতে সেই তকমাটা যদি কাউকে দিতে হয় তবে তিনি অবশ্যই চন্দ্রবাবু নাইডু। তিনি হাওয়া বুঝতে ভুল করেন না। আর এখানকার হাওয়াটা কি, চারদিকে তাকিয়ে দেখুন। তেলেঙ্গানা, কর্ণাটক, কেরালা সব এখন কংগ্রেসের কবজায়।
গতকাল থেকে আবার সুপারস্টার বিজয় এসে হাত মেলালেন ইন্ডিয়া জোটের সঙ্গে। চন্দ্রবাবুর অঙ্ক ছিল 2029-এর জন্য অপেক্ষা করবেন, তারপর ছেলেকে দায়িত্ব দেবেন। কিন্তু এখনকার যা পরিস্থিতি, তাতে তিনি দুটো সিদ্ধান্ত হয়তো সময়ের আগেই নিয়ে নিতে পারেন। প্রথমত 2029 পর্যন্ত অপেক্ষা না করে তার আগেই ছেলেকে কুর্সিতে বসিয়ে দেওয়া, আর দ্বিতীয়ত বিজেপির সঙ্গে তার সম্পর্কের সুতো ছিঁড়বেন কি না তা নিয়ে চরম সিদ্ধান্ত। কেন জানেন? কারণ দাক্ষিণাত্যের মাটিতে এখন একটা কথা বাতাসের মতন ভাসছে, ধৃতরাষ্ট্র যাকে আলিঙ্গন করবে লোহার ভীমের মতন সেও চূর্ণ বিচূর্ণ হবে। বিজেপি হাত ধরে জয়ললিতার দলের যে করুণ দশা হয়েছে সেটা নাইডুর চোখের সামনে জলজ্যান্ত উদাহরণ। আসন বিন্যাস বা ডিলিমিটেশন নিয়ে সংসদে যে বিতর্ক আর বাইরের যে জনমত, তাতে একটা বিষয় পরিষ্কার, দক্ষিণের মানুষ গেরুয়া রাজনীতিকে মানছে না। অটল বিহারী বাজপেয়ীর আমলে বিজেপিকে নিয়ে একসময় যে অস্পৃশ্যতার কথা বলা হতো, আজ যেন সেই পরিস্থিতি আবার ফিরে আসছে। দক্ষিণ ভারতে মোদীকে যে ছুঁয়েছে সেই চূর্ণ হয়েছে। যে দলের সাথে তিনি জোট বেঁধেছেন, দক্ষিণের মানুষের চোখে সেই দলের ভাবমূর্তি তলানিতে ঠেকেছে। ফলাফল তো চোখের সামনেই। এখানে একটা মস্ত বড় কিন্তু আছে, ক্ষমতা। নিজের সরকারকে আরো অন্তত 3.25 বছর টিকিয়ে রাখতে হবে, এটাই চন্দ্রবাবুর এখনকার সবচেয়ে বড় বাধ্যবাধকতা। তাই বাধ্য হয়েই তিনি এখন বিজেপির সঙ্গে। কলকাতার শুভেন্দু অধিকারের শপথ গ্রহণ অনুষ্ঠানেও চন্দ্রবাবু এসেছিলেন। অনেকে বলছেন 2029-এর 3 মাস আগে চন্দ্রবাবু চরম সিদ্ধান্ত নেবেন। অন্ধ্রের অমরাবতী সহ বড় বড় প্রজেক্টের জন্য যে বিপুল অর্থের প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল, সেই টাকা ছাড়ার ক্ষেত্রে এখন চরম ঢিলেমি দেখা যাচ্ছে। কেন্দ্রের অবহেলায় নাইডু ক্ষুব্ধ। তিনি চোখে দেখেছেন নীতিশ কুমারের কি দশা হলো। বিপুল জনাদেশ পেয়ে মুখ্যমন্ত্রী হয়ে বিজেপির কথায় পাটনার মসনদ ছেড়ে মামুলি একজন রাজ্যসভা সাংসদ। বিজেপি তাকে দুধে বসা মাছির মতন ছুঁড়ে ফেলে দিয়েছে। নাইডু জানেন নেক্সট কেস তার হতে পারে, কিন্তু বিজেপি চাল চাইছে আরো গভীরে। তারা এখন পবন কল্যাণের পিঠে হাত রেখেছে। পবনের তুরুপে তাস হলো হিন্দুত্ব। নাইডুর ভয়টা এখানেই। বিজেপি যদি পবন কল্যাণকে অন্ধ্রপ্রদেশে হিন্দুত্বের পোস্টার বয় বানিয়ে নামিয়ে দেয়, তবে নাইডুর ধর্মনিরপেক্ষ রাজনীতির দোকান পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আর সব শেষে রয়েছে সেই ভয়। দুর্নীতির যে ফাইলগুলোর কারণে চন্দ্রবাবু নাইডুকে 3 মাস জেল খাটতে হয়েছিল, সেগুলো কিন্তু বন্ধ হয়নি। নাইডু বেশি অবাধ্য হলেই ফাইলের ধুলো ঝাড়া শুরু হয়ে যাবে। অর্থাৎ একদিকে পবন কল্যাণের উত্থানের ভয়, অন্যদিকে সিবিআই ইডির ফাইল। নাইডু এখন আক্ষরিক অর্থেই কোণঠাসা। চন্দ্রবাবু এখন শুধু একটা সুযোগ খুঁজছেন, ইডির ফাইলে ফাইনাল রিপোর্ট জমা করিয়ে মামলাগুলো চিরতরে বন্ধ করিয়ে দিতে পারলেই সেই নাইডু ফ্রি বার্ড। রাজনীতিতে নাইডুর একটা পুরনো স্বভাব আছে, তিনি একদম শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেন। লাস্ট মিনিট কার্ড খেলাই দ্য স্টাইল। পশ্চিমবঙ্গে বিজেপি হারলে চন্দ্রবাবু হয়তো এখনই লাস্ট মিনিট কার্ডটা খেলে দিতেন। এখন কি তিনি উত্তরপ্রদেশ বা পাঞ্জাবের নির্বাচনের অপেক্ষায় রয়েছেন, নাকি 2028-এর তেলেঙ্গানা আর মধ্যপ্রদেশের ভোটের হাওয়া দেখে ঠিক করবেন গন্তব্য? এখানে একটা মজার তথ্য দিই। সাংবাদিকরা তো নাইডুর সঙ্গে দিল্লির অন্ধ্রভবনে অনেক ইডলি ধোসা খেয়েছেন, কিন্তু ইদানিং সেই অন্ধ্রভবনে অন্য কার কার আনাগোনা বাড়ছে জানেন? রাহুল গান্ধী। রাহুল এখন নিয়ম করে অন্ধ্রভবনে যাচ্ছেন, সেখানকার মানুষের সাথে মিশছেন এবং সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করছেন। এই ছবিগুলো কি নাইডুর জন্য কোনো বিশেষ বার্তা? একটা কথা মাথায় রাখা দরকার, কেন্দ্রের সরকারটা যেমন আছে, অন্ধ্রের সরকারটা তেমন নয়। অন্ধ্রপ্রদেশের নাইডুর সরকার বিজেপির লাঠির ভরসায় টিকে নেই। অন্ধ্রের 175টি আসনের বিধানসভায় 134 জন বিধায়ককে নিয়ে নাইডু অপ্রতিরোধ্য। তাহলে কেন তিনি বিজেপির সাথে লটকে রয়েছেন? উত্তর হলো রাজ্যের দেউলিয়া অর্থনৈতিক অবস্থা। কেন্দ্রীয় ফান্ডের আশায় তিনি এখন বাধ্য হয়ে মোদীকে তোয়াজ করছেন, কিন্তু পর্দার আড়ালে আসল হিসেবটা অন্য। নাইডু ভাবছেন তার আসল প্রতিদ্বন্দ্বী কে, জগনমোহন রেড্ডি নাকি বিজেপির পবন কল্যাণ জোট, নাকি তলে তলে শক্তি বাড়ানো কংগ্রেস? নাইডু এখন গভীর পর্যবেক্ষণে রয়েছেন। যদি তিনি একবার টের পান যে অন্ধ্রপ্রদেশে তার প্রধান লড়াই হবে কংগ্রেসের সাথে, তবে তিনি 24 ঘন্টার মধ্যে বিজেপির সঙ্গ ছাড়তে দুবার ভাববেন না। ইতিহাস সাক্ষী, ক্ষমতার সমীকরণ বদলাতে নাইডুর সময় লাগে না। পবন কল্যাণের অ্যাডভেঞ্চারিজম যদি
অন্ধ্রপ্রদেশের মানুষের মনে ধরে যায় তবে নাইডুর বিপদ। কিন্তু তার চেয়ে বড় বিপদ হলো মোদি শাহের রাগ। মাঝ দরিয়ায় নৌকো ছাড়লে ইডি আর সিবিআই নাইডুর বাড়িতে ঘর জামাই হয়ে বসে থাকবে। তাই জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই না করে তিনি ওয়েট অ্যান্ড ওয়াচ মোডে রয়েছেন। দক্ষিণে এখন মোদী সরকারের বিরুদ্ধে হাওয়াটা শনশন করে বইছে। অন্ধ্রপ্রদেশের রাজনীতি এবং অর্থনীতিতে কাম্মা সম্প্রদায়ের প্রভাব প্রশ্নাতীত। তারা ঐতিহাসিকভাবে ভূস্বামী এবং অত্যন্ত বিত্তশালী। কাম্মাদের কাছে সোনা কেবল অলংকার নয়, বরং এটি পারিবারিক প্রতিপত্তি, সামাজিক মর্যাদা এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নিরাপত্তার প্রতীক। ফলে গতকাল হায়দ্রাবাদে মোদিজি যে দেশবাসীকে আগামী 1 বছর সোনা না কেনার পরামর্শ দিয়েছেন, অন্ধ্রের রাজনীতিতে তার মারাত্মক প্রভাব হতে পারে। সোনার উপর কোনো ধরনের বিধি নিষেধ বা ট্যাক্সের ভয় দেখালে কাম্মাদের মধ্যে বিজেপি এবং তাদের সঙ্গে চন্দ্রবাবুর প্রতি অনীহা তৈরি হওয়াটাই স্বাভাবিক। ইন্টারেস্টিং বিষয়, চন্দ্রবাবু নিজেই কাম্মা সম্প্রদায়ের প্রতিনিধি। টিডিপি মূলত দাঁড়িয়েই রয়েছে কাম্মা আর ওবিসি ভোট ব্যাংকের উপর। রাহুল গান্ধী বা বিরোধীরা এই ইস্যুটিকে তেলেগু সংস্কৃতিতে আঘাত হিসেবে তুলে ধরলে অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে বড় মাপের ভূমিকম্প ঘটে যেতে পারে। সবচেয়ে বড় কাটা হলো ডিলিমিটেশন। উত্তর ভারতের সিট বাড়িয়ে দক্ষিণকে কোণঠাসা করার যে ব্লুপ্রিন্ট বিজেপি সাজিয়েছে, তা দক্ষিণের মানুষের কাছে অপমানের সমান। আর এই ক্ষোভের তীব্রতা এতটাই বেশি যে তেলেঙ্গানা বা কর্ণাটকে কংগ্রেসের ছোটখাটো ভুল থাকলেও লোকে বিজেপির দিকে তাকাচ্ছে না। বিশেষজ্ঞরা স্পষ্ট বলছেন, বাংলা জয় হয়তো বিজেপির জন্য সাফল্যের শিখর ছিল, কিন্তু এরপর শুরু হয়েছে ঢালু পথ। অর্থাৎ বিজেপি তার পিক সীমায় পৌঁছে গেছে, এবার কেবল নিচে নামার পালা। পরবর্তী খেলাটা শুরু হবে রাহুল গান্ধীর। মোদিজি এখনো স্বপ্ন দেখছেন 2029-এর আগে তেলেঙ্গানা বা কর্ণাটক পুনরুদ্ধারের, কিন্তু বাস্তবতা হলো ইটস নট বেঙ্গল, ইটস সাউথ। এখন অপেক্ষা করুন রাহুল বড় কি ঘটাতে চলেছে। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ। শুধু নামে যথেষ্ট।